দেখুন, আমরা রাস্তাঘাটে যেতে গেলে কিন্তু এটা দেখতে পাই যে দুই দলের মধ্যে, অর্থাৎ দুটো রাজনৈতিক দলের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে যে আমাদের রাজ্যের মানুষ ভালো নেই, আমাদের দেশের মানুষ ভালো নেই, এই অবধি ঠিক আছে, কিন্তু অন্য পাশের দেশ অর্থাৎ প্রতিবেশী দেশ ভালো আছে কিনা সেইটা নিয়ে আমাদের রাজ্যে প্রতিবাদ, এই কিন্তু একটা অন্যরকম জিনিস। আমরা আজকে কথা বলবো এই বিষয় নিয়ে ঋতুদার সঙ্গে। ঋতুদা, আমরা গতকাল দেখলাম যে মৌলালির মোড়ে একদিকে বিজেপি এবং একদিকে নকশাল যারা রয়েছে, যুযুধান দুই পক্ষ কার্যত মুখোমুখি, এবং নকশালদের দাবি হচ্ছে যে পাকিস্তানের সাধারণ মানুষদের কষ্ট দেওয়া হয়েছে, জল বন্ধ করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতার মাটিতে তারা আজকে রাস্তায় নেমেছে। কতটা সদর্থ, কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে এই দাবিগুলো? দেখুন, এই যে নকশাল মাওবাদীগুলো রাস্তায় নেমেছে, তার এদেরকে কিছু বলার আগে একটা বাইট দেশের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তিনি বলছেন যে পাকিস্তানের যদি, আবার জোর গলায় বলছি, পাকিস্তানের যদি কোনো সন্ত্রাসের ঘাঁটি থাকে সেটাকে ভারতবর্ষ যেন চিহ্নিত করে। যদি মানে কি? এই যে বামপন্থায় যারা বিশ্বাস করে, বামপন্থী মানেই যে মাওবাদী, আমি যে কথাটা বলি বামপন্থী মানেই মাওবাদী, বামপন্থী মানেই দেশদ্রোহী, সেটা তো আবারও প্রমাণিত। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে চীনের দালাল, আর এখন পাকিস্তানের জন্য নাকে কান্না কাঁদছে। লজ্জা হয় না? আমি এদের এতদিন ভাবতাম এগুলো চায়নার দালাল, কারণ যখন 1961 সালে ভারত চায়না যুদ্ধ হয়েছিল তখন এই নকশাল, এই বামপন্থী, এই মাওবাদীগুলো তখন চীনকে সমর্থন করেছিল, আর এখন এরা পাকিস্তানকে সমর্থন করছে। পাকিস্তানের জন্য এদের দরদে বুক ফেটে যাচ্ছে। একটা জঙ্গি রাষ্ট্র, যে যারা জঙ্গিদের সমর্থন করে আমাদের দেশের নিরীহ পর্যটকদের গুলি করে খুন করছে, তাদের জন্য এদের দরদ উঠলে পড়ছে। আমি এতদিন ভাবতাম এরা লেনিন স্ট্যালিনের বংশধর, চীনের দালাল, কিন্তু আজকে আমি কোনোদিন এই ভাষায় কথা বলি না, কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি প্রশ্ন করতে যে যারা এই বাম অতিবাম, যারা এই মিছিলটা করছে, যাদের পাকিস্তানের জন্য দরদ উতলে পড়ছে, এদের জন্ম কি পাকিস্তানের খাটে হয়েছে? এই প্রশ্নটা আপনারা গিয়ে করবেন। আপনাদের জন্ম কি পাকিস্তানের খাটে? পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র, যারা জঙ্গি সন্ত্রাসবাদীদের বারংবার সমর্থন করে ভারতবর্ষের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। সেটা 26/11 মুম্বাই অ্যাটাক হোক, সেটা পার্লামেন্ট অ্যাটাক হোক, সেটা উরি হোক, দিনের পর দিন ভারতবর্ষের সাধারণ মানুষের যারা রক্ত বইয়ে দিচ্ছে, যে সন্ত্রাসী যে জঙ্গিগুলো, তাদের সমর্থন করছে পাকিস্তান আর্মি। পাকিস্তানের জঙ্গিদের ভারতীয় সেনা এদের জঙ্গি ঘাঁটিগুলোকে খতম করে দেওয়ার পর, মাসুদ আজহারের মতো জঙ্গির পরিবারের 12 জনকে মাটিতে মিশিয়ে দেওয়ার পর, যখন তাদের যেটাকে বলে শেষকৃত্য হচ্ছে, তখন দেখা যাচ্ছে ছবির মধ্যে যে শেষকৃত্য করছে তিনি একজন জঙ্গি, আর তার পেছনে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্তারা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। যে ছবি আমাদের বিদেশ মন্ত্রকের সম্পাদক, ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি যে ছবিটা দেখিয়েছেন, যে ছবিটা নরেন্দ্র মোদী দেখিয়েছেন, যে ছবিটা আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসেডর দেখিয়েছেন, এই ছবিটা তো মিথ্যে বলা যায় না। পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র। আজকে আমার বিজেপির সাথে বিরোধিতা থাকতে পারে, আমার বিজেপির নেতা নরেন্দ্র মোদীর সাথে বিরোধিতা থাকতে পারে, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমার কোনো বিরোধিতা নেই। তৃণমূল কংগ্রেস এবং ভারতবর্ষের সব রাজনৈতিক দল সর্বদলীয় বৈঠকে পরিষ্কারভাবে বলেছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সম্পূর্ণভাবে দেশের কেন্দ্র সরকার এবং দেশের প্রধানমন্ত্রীর পাশে আছি। আজকের দিনে দাঁড়িয়ে যারা পাকিস্তানের জন্য ন্যাকা কান্না কাঁদছে, যাদের পাকিস্তানের জন্য দরদ উথলে পড়ছে যে তাদের দেশের মানুষ খাবে কি, পড়বে কি, আমি বলবো পরিষ্কার ভাষায় তারা সকলে জঙ্গি। যে জঙ্গিগুলো এসে পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের গুলি করে খুন করেছে, তাদের মধ্যে আর বাম আর অতি বামের যে নেতারা বা সমর্থকরা যারা আজকে কলকাতার রাস্তায় মিছিল করছে, তাদের মধ্যে কোনো ফারাক নেই। এইগুলো জঙ্গি, এইগুলো ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের খেয়ে, ভারতবর্ষের পড়ে, ভারতবর্ষের বিরোধিতা করছে, এগুলো সবকটা মাওবাদী, এগুলো সবকটা জঙ্গি। আমি বলতে পারি না এই কথা, আমি এই কথা বলতে পারি না, কিন্তু আমার মনে হয় এদেরকেও এনকাউন্টার করা উচিত।
অবিলম্বে কলকাতা পুলিশের লাঠিচার্জ করে এদের পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কারণ এদের গতকালের মিছিল আর এদের গতকালের বক্তব্যের পরে মানুষের মধ্যে যে রাগ আর ক্ষোভ উঠেছে, তাতে আগামী দিনে যদি কলকাতা পুলিশ এদের কড়া হাতে দমন না করে, মানুষ কিন্তু আইন হাতে তুলে দেবে। মানুষ কিন্তু দেশের বিরোধিতা সহ্য করবে না। আগে দেশ, তারপরে রাজনীতি। দেশের বিরোধিতা কিন্তু কেউ সহ্য করবে না। যুদ্ধ নয়, শান্তি চাই। সত্যি যুদ্ধ তো কেউ চায় না, কিন্তু এরকম একটা পোস্টার হাতে কিছুদিন আগে অতি বাম যারা রয়েছে তারা রাস্তায় বেরিয়েছিলেন। কিন্তু যে 26 জন মানুষ পেহেলগামে মারা গেল, তারাও তো যুদ্ধ চায়নি, তারা কেন মারা গেল? এই যুক্তি, এর কি কোনো যুক্তি রয়েছে ঋতুদা? আবারও আমি তোমাকে বলছি, যুদ্ধ নয়, শান্তি চাই। খুব ভালো কথা, দেখতে ভাল লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু শুধু পেহেলগাঁওয়ের 26 জনের কথা কেন আমরা বলবো? শুধু পেহেলগাঁওতে তো 26 জন নিরীহ পর্যটককে খুন করে মেরেছে পাকিস্তান সমর্থিত জঙ্গিরা, কিন্তু তার সাথে পাকিস্তানের গুলিগালাতে 22 জন নিরীহ পুঞ্চে মারা গেছে, তাদের কথা কে বলবে? আজকে এই যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হওয়ার পর প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। বাংলার বাসিন্দা বিএসএফ এর জওয়ান পিকে সাহু এখনো পাকিস্তানের হাতে বন্দী। জন্টু শেখ মারা গেছে, তার স্ত্রী পিকে সাহু স্ত্রী গর্ভবতী। বঙ্গজননী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্ত্রীর সাথে কথা বলে তাকে আশ্বাস দিয়েছে যে 7 দিনের মধ্যে আমরা পিকে সাহুকে বাড়িতে ফিরিয়ে আনবো। যখন এইরকম একটা পরিস্থিতি চলছে, তখন যুদ্ধ নয় শান্তি চাই ন্যাকামি হচ্ছে। ন্যাকামি হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। একটা জঙ্গি রাষ্ট্র বারংবার আমাদের ভারতবর্ষকে আক্রমণ করবে, চিহ্নিত করে হিন্দু পর্যটকদের খুন করবে, যাতে ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগে, যাতে ভারতবর্ষে ধর্মযুদ্ধ লাগে। বারংবার ভারতবর্ষকে রক্তাক্ত করবে। আর ভারতবর্ষের কিছু ইনহাউস জঙ্গি, এই বাম অতি বাম মাওবাদী, ভারতের খেয়ে ভারতের পরে যারা ভারতীয়দের বিরোধিতা করছে, এরা দেশদ্রোহী, এরা জঙ্গি। এরা নেকা কান্না কাঁদবে। যুদ্ধ নয় শান্তি চাই। কোনো সময় শুনুন, আমাদের শাস্ত্রতে লেখা আছে কোনো সময় যুদ্ধ দরকার। নইলে মহাভারতে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতো না, অর্জুন তুমি ধনুক তোলো, তুমি যুদ্ধ করো। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন, তিনি তো দেখতে পাচ্ছিলেন কি হতে চলেছে, তিনি তো সবই জানতেন, ভূত ভবিষ্যৎ সব তিনি জানতেন। তারপরেও কেন স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি ধনুক তোলো, তুমি যুদ্ধ করো, আমি তোমার সারথি। কারণ কোনো সময় পাপকে শেষ করতে আর পুণ্যকে স্থাপন করতে যুদ্ধ দরকার, যুদ্ধ প্রয়োজন। আর পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রকে ধূলিসাৎ করে দিতে আর ভারতকে সুরক্ষিত রাখতে, ভারতের মানুষকে সুরক্ষিত রাখতে, এই জঙ্গি হানা বন্ধ করতে যুদ্ধ প্রয়োজন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ দরকার। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না হলে কোনো দিন ভারতবর্ষে শান্তি আসবে না। আজকে সেই দিন, যেদিন 26 জন নিরীহ পর্যটককে গুলি করে খুন করেছিল এই পাকিস্তান সমর্থিত জঙ্গিগুলো, সেই দিন তো আমি আমার পরিবারও থাকতে পারতো পেহেলগাঁওতে, আপনি আপনার পরিবারও তো থাকতে পারতেন পেহেলগাঁওতে। ওরা তো জিজ্ঞেস করেনি কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম। ওরা শুধু জিজ্ঞেস করেছে কে হিন্দু আর খুন করে মেরেছে। কেন? কারণ ওরা চেয়েছিল ভারতবর্ষে ধর্মযুদ্ধ হোক, ভারতবর্ষ ভেঙে যাক, আর তারপরে ওরা মিসাইল আর ড্রোন দিয়ে ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করবে। ভারতবর্ষ পাল্টা ওদের জঙ্গি ঘাঁটিগুলোকে শেষ করে দিয়েছে। আমি গর্বিত আমার ভারত সেনাবাহিনীর জন্য, গর্বিত। ঠিক করেছে, ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল পাকিস্তানকে, ধূলিসাৎ, শ্মশানে পরিণত করে দেওয়া উচিত ছিল পাকিস্তানে। পাকিস্তানের প্রতিটা মানুষ পাকিস্তানের জঙ্গি, ভারতবর্ষ বিরোধী। তারা ভারতবর্ষকে পছন্দ করে না। তাদের ক্রিকেটাররা ভারতবর্ষে এসে টাকা কামায়, অভিনেতারা ভারতবর্ষে এসে টাকা কামায়, তাদের ইউটিউবাররা ভারতবর্ষ থেকে টাকা তুলে নিয়ে যায়। তারা ভারতবর্ষকে ভালোবাসে না। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখেছেন পাকিস্তানের একজনও অভিনেতা, অভিনেত্রী, ক্রিকেটার, ইউটিউবারকে ভারতবর্ষকে সমর্থন করতে বা তাদের দেখেছেন নেকা কান্না কাঁদতে যে যুদ্ধ নয় শান্তি চাই? এই বাম অতি বাম মাওবাদীর বাচ্চারা, এই লেনিন স্ট্যালিনের বংশধর, যাদের জন্ম পাকিস্তানের খাটে হয়েছে, এগুলো সন্ত্রাসী, এগুলো জঙ্গি। এদের সভ্য সমাজে কোনো জায়গা নেই। আমি আবারও বলবো পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশকে,
এদের পিটিয়ে ছাল চামড়া তুলে এদের অ্যারেস্ট আজকেও মিছিল রয়েছে, আজকেও মিছিল আছে। আমি তো আবারও বলছি, কলকাতা পুলিশকে আমি করজোরে অনুরোধ করছি, মানুষ ক্ষেপে যাচ্ছে, মানুষ রেগে যাচ্ছে, মানুষ আইন হাতে তুলে নেবে। মানুষ কিন্তু এই পরিস্থিতিতে দেশ বিরোধী কথা শুনবে না, রাজনীতি পরে, দেশ আগে। পিটিয়ে ছাল চামড়া তুলে দিন এদের, নইলে মানুষ আইন হাতে তুলে নেবে, তখন কিন্তু সামলাতে পারবেন না। আমি এটা অনুরোধ করব কলকাতা পুলিশকে। কলকাতার বুকে, ভারতবর্ষের বুকে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পাকিস্তান দরদি কথাবার্তা, পাকিস্তান ভারত বিরোধী পাকিস্তানিরা যারা সারাক্ষণ ভারতবর্ষকে গালাগাল দিচ্ছে, তারা কি খাবে, তারা কি পড়বে বলে এদের বুক ফেটে যাচ্ছে। যা তোরা পাকিস্তানে গিয়ে থাক, যা তোরা পাকিস্তানে গিয়ে থাক, তোদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই। আর বেশি জিজ্ঞেস করবে, এরপর মুখ খারাপ হয়ে যাবে, তারপরে সেটা বলা যাবে না ক্যামেরার সামনে। আমার হাতে থাকলে আমি এদের পিঠে চামড়া তুলে দিতাম। ছোট লোক, জানোয়ার কোথাকার।